2 দিন ধরে পেটে কিছু পড়েনি। ক্ষুধার জ্বালায় পেট চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। কেউ তো আর এমনি এমনি খেতে দেবে না। 12 বছরের একটি ছেলে আর কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড় নিষ্ঠুর। কত জনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সবাই বলেছে কোনো কাজের লোকের দরকার নেই, পানি খেয়ে আর কতক্ষণ থাকা যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছু পড়েও নি। একটু পানি খেয়ে রাস্তার ফুটপাতে গায়ে এলিয়ে দিল ছেলেটি। ছেলেটার নাম আকাশ, ব্যাস এতটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশে তারা হয়ে গেছে, কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছুই করেনি, বরং সব কিছু তার সৎমা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতেই যে কখন তার চোখে পানিতে ভরে এলো সে নিজেও জানে না। আকাশের খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু, কেন ছেড়ে চলে গেলে আমায় মা? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই মা। আজ 3 দিন ধরে নেই খাওয়া। খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ার ও লোক নেই মা। কেন আমাকে একা রেখে চলে গেলে? আকাশের চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তা পড়েছে। এমন সময় একজন লোক আকাশের সামনে দিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আকাশ ওদের দেখে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট ছোট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছু দূর যেতেই আকাশ দেখতে পায় লোকটা নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করে এগোচ্ছে। কত বছর পরে তোকে পেয়েছি, এবার আমার ইমোশন কে আটকায়? কথাটা বলল পুলিশের একজন কর্মকর্তা, তার নাম জাবির। সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকে ও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে এনকাউন্টার করে দিয়েছি। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগে ডিসকাউ করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি ভাইরে, তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলি, তাই এমনটা করতে হলো, মাফ করে দিস প্লিজ। তো আমরা কোথায় ছিলাম? তুই একটা সাইকো জাবির, এভাবে কতদিন লুকিয়ে থাকবি? একদিন তোর সবকিছু সামনে আসবে। আমি ভবিষ্যতের সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস, ভূতুয়ে যেন পিছু না পড়িস আমার। আকাশ এসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেঁচে কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ে সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে। এতটা জোরে পাথরটা তার মাথায় এসে লাগে, যার কারণে সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় আর হাত থেকে কান পড়ে যায়। মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে জাবের তো ওই ছেলেটাকে ছাড়বে না, তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। কিছু তো যেতেই আকাশের শরীরের বাকি শক্তিটুকু ফুরিয়ে গেল। 3 দিন ধরে নেই কোনো খাওয়া, রাস্তার পাশেই পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পানি করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কিনে একটু একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের।
কিছুক্ষণ পরে আকাশ একটু সুস্থ হলো। তখন নাম কি তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায় আর বাবার নাম কি? আকাশ একটু ভেবে বলে। আমি একা, আমার কেউ নেই, থাকার কোনো জায়গাও নেই। কবির আকাশের মুখটা আলতো শুয়ে বলে। ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞেসও করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডাক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তে ঘুম ভাঙা গেল। আকাশ দেখলো সে কবিরের হাঁটুর উপর শুয়ে আছে, আর তার হাত আকাশের মাথার উপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশনে থামার সাথে সাথেই 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামলো। গাড়ি থেকে অনেক লোক নামলো, আর একজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। ঠিক আছে। আর এ আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে এ আমার ছেলে আকাশ, মানে আকাশ চৌধুরী, আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পরে দুবাই চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়ে দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকেই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানি অনেক লস হবে। কবি চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমাটা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আকাশের নম্বরে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশবাবুর ফোন তো অফ। মুখ কালো করে কথাটা বলল। রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবি চৌধুরী একটু হাসল। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। দুই গাড়ি ভর্তি মাল। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। তোদের কয়জন আসোস? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মালগুলো গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে রহিমের পাশে বসে থাকা লোকটার মাথায় লাগে। এতে রহিমের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে দেখে ওর পাশে থাকা লোকটির কপাল ছিদ্র হয়ে গেছে, আর তার সামনে গ্লাস ছিদ্র হয়ে আছে। তাই সে ছিদ্র অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফুটে হেলাহেলো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা লেম্বরগিনি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট, এক হাত দিয়ে খাচ্ছে, আর অন্য হাতে একটা M4 A1 গান তার ঘাড়ের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটি দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা 6 ফিটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলে যেন ম্যান ইন ব্ল্যাক। আকাশ, হ্যাঁ, এটাই আকাশ চৌধুরী। ড্রাগনের লোকেরা গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। যা সবাই, ওর লাশ দেখতে চাই আমি। সবাই যে যার মতো ছুরি, কাটারে, রামদা, রড, AK-47, শটগান এসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটা গলায় ছাড়িয়ে দেয়, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখন বুঝছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই, তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নেই, সো কাম অ্যান্ড ফিনিশ মি। কথাটা বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একবারে সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে। আকাশের জামা কাপড় মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে পা দিয়ে পিষিয়ে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে। সে তো ভয়ে আত্মারা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো,
হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। দূর শালা, আয়, তোকে কিচ্ছু করবো না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পেছনে নিজের গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই, তোকে আসতে বলেছি না এখানে? রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। আকাশ কোমর থেকে একটা কান বের করে রহিমকে দেয়, নিচের চোখের চশমা খুলে দেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায়, একবার তার হাতের কানের দিকে। দূর, তোর দ্বারা হবে না। বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয় আর বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস, কিন্তু আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশ জিম করা বডি বেরিয়ে আসে, গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখে ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু তুই কোথায়? ফোন অফ কেন? আর এদিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। মামা, তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। তো রহমত বলছিলাম, টেনশন নিও না। আপনিও যেমন, আপনার ছেলেটাও তেমন। বলেই আগে গজগজ করতে করতে চলে গেল রহমত। এটা দেখে কবির চৌধুরী আরো জোরে হাসতে লাগলো। আসলে রহমত কবির চৌধুরীর বন্ধুর মতো, আর আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরে। ডান গালে একটা তিলও আছে, নাম তাইবা মনি। তার বাবা তাকে মনিরা বলে ডাকে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়া প্রাণী একটা। বাবার পা দেখিয়ে চলে সব সময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নাম করা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম থেকেই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পড়ে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিল অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো। তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে। মনিরা খাচ্ছে। এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নেই, জগ থেকে একটু দূরে, তাই একটা কাজের মহিলা জগ এনে গ্লাসে পানি ঢেলে দেয়। আর ঠিক তখনই ঠাস ঠাস করে একটা চর মেরে দেয় মনিরা কাজের মহিলাটির গালে। কত বড় সাহস তোর, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে আমি। আবার জন্মাতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবা থেকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলিস? দাও, ওদের মুখ আমি আর দেখতে চাই না, যত্তসব। তাই বলে দিল? তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কিছুর দেখাশোনা। কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, বাবা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদের যে সহ্য হয় না আমার। রাতে কবির চৌধুরীর বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশের দিকে আয়। ইস, কিভাবে বড়ব্বু, তুমি তো অন্যদিক ফিরেছিলে। আকাশ কবির চৌধুরীকে বড় আব্বু বলে ডাকে, কারণ তার আব্বু আছে, সে শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হই, আর তোকে সেই ছোটবেলা থেকেই চিনি আমি, তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক টায়ার্ড আছি।
ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশে যেতে হবে। সবকিছু গুছিয়ে নে। ফৌজিয়া হচ্ছে রহমত মিয়ার মেয়ে। তুমি যেটা বলবা সেটাই হবে। আকাশ কখনো কবির চৌধুরীর কথার আবদ্ধ হয় না। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে। কথাটা বলেই আকাশ চলে গেল। রূপে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নাম্বারে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি নামেই ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হাই। কিরে ডাইনি, কেমন আছোস? ভালোই। ভালোই তো থাকবি, কারণ আমাদের জ্বালিয়ে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ভালা দুলাভাইটাকেও শেষ করবি। বুঝেছি, তোর মার খেতে ইচ্ছে করছে, তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটার? আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়? সবাই কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ওকে বাই। কথাটা বলে আকাশ ফোনটা রেখে দিল। ওরা কেউ আকাশের প্রফেশন সম্পর্কে কিছুই জানে না। মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে যে কিনা ব্যবসা সামলাচ্ছে। পরের দিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে তুলে ডাকলো। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়ল। নিজের গাড়ি নিজেই চালাচ্ছে কলেজে যাওয়ার জন্য। মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়েকটা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়দিন পরে, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ করে কলেজে বিপির ভাই রনি মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলেই যেন মনিরার গা জ্বলে যায়। সব সময় মেয়েদের শরীর টাচ করা ঠান্ডাই থাকে, তবু মনিরা মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফুট এখান থেকে। হে বেবি, কি বলো এগুলা? মনিরার খুব কাছে এসে রবিন কথাটা বলল। রবিন একটু কাছে আসায় মনির একটা থাপ্পড় মেরে বলে, কুত্তার বাচ্চা, তোকে বলছি এখান থেকে চলে যেতে, তুই তা না করে আমার দিকে এগিয়ে আসছিস। সাহস কত বড় তোর! মন বলে মিডল পয়েন্টে লাথি মেরে দি। এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত দাঁড়িয়ে আছে। রহমত, খেয়াল রেখো, আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি। জানে তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনছে। যার দুনিয়া হতে চেয়েছিল সে তো দূরে ঠেলে দিল, কিন্তু ইনি। আকাশ কবির চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলুন মামা? স্যার আমি আছি তো, আমি থাকতে বাবুর কিচ্ছু হতে দিব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবে, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না ওটা কিন্তু তোরও বাড়ি। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়ল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আকাশের কাছে 3টা লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু, এত ব্যাগে কি কি রাখছোস? তোমাকে কেন বলবো? মনে আছে তো, তুই কিন্তু এখনো ভদ্র ছেলে। কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসে রহমত মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করলো। রহমত মিয়া তাকে পা থেকে তুলে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ভালো, তুই? আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চল যাওয়া যাক। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে। আকাশ একটু জোরে কথাটা বলল। রিমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রিমন কথাটা ভাবুক হয়ে বলল, মামা আমি গেলাম, আমি আর যাব না। আকাশ মন খারাপের অ্যাক্টিং করে বলল, আরে আরে, তুই চলে গেলে আমার মাথায় একটাও চুল রাখবে না ওই ডাইনিটা। তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আরে কি বলে না গানে, হ্যাঁ যেও না সাথী, ও সাথী। হারামি, তুই শুধরাবি না তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে কথাটা বলল। আকাশ আর রিমন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। রাত 11টা। রহমত মামার বাড়িটা অনেক বড় আছে আর বিয়ে বলে সাজানো, দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজা কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মা নুসরাত বেগম দরজা খুলে রহমত মামার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল।
আরও অনেক কিছু বলল। মামির সাথে কথা বলে নিল আকাশ। আসার সময় আকাশ বাড়ি থেকে খেয়ে এসেছিল, তাই এখন না খেয়ে রুমে চলে গেল। হ্যাঁ, এই বাড়িতে আকাশের জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে খুব সকালে। আকাশ, এই আকাশ, অনেক বেলা হয়েছে, ওঠ। কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। আকাশ আড়মোড়া করে উঠতেই ডাইনিটা লাফাইতে লাফাইতে এসে আকাশের রুমে প্রবেশ করলো। এসে আকাশের বিছানায় বসে পড়ল। নাও, শুরু হয়ে গেল। আকাশ, ফ্রেশ হয়ে নিচে আয়। কথাটা বলে আকাশের মামি চলে গেল। ভাই, আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলেছিলি তোর কিছু চাই না। ও, ফৌজিয়া মন খারাপ করে বলল। নতুন বউটা আর মন খারাপ হয়ে গেল বুঝি? ওখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টা লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। আকাশের বাংলাদেশে আসার 2টা উদ্দেশ্য। এক, ফৌজিয়ার বেড়ে, 2, বাবাকে এক পলক দেখা। তোর বাংলাদেশে আসারই অপেক্ষা ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলেও যেতে হয়েছে তোর জন্য। তোকে আমি বাঁচতে দিব না। জেবিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরে বলল জাবির। খবর নে কবির চৌধুরীর সম্পর্কে। জাবির তার একটা কর্মীকে বলল। আকাশ সকাল থেকে কাজ করছে, এমন ভাবে আছে যে কেউ বুঝবেই না সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর একজোড়া স্যান্ডেল পরা দেখে মনে হচ্ছে, না কেমন মনে হচ্ছে আপনারা ভেবে নেন। ফৌজে বাইরে এসে উকি মারছে। আকাশ সেটা খেয়াল করছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাই। আকাশের হাত ধরে করুণকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে। আকাশ জানে ফৌজের এমন লোক মানে ওর কিছু চাই, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সব কিছু জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। ও শপিং মলে আসবে আজকে, আমিও যাব, প্লিজ কিছু কর। যেতেই হবে। হুম। তুই যে কি মামা মামিকে কি বলবো এখন? জানি না, প্লিজ প্লিজ ভাই, তুই কত ভালো, কিউট কিউট সোনা ময়না টিয়া। এই থাম, ভাবতে দে আগে। যাক বাবা, কত কষ্টে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। মল তো ওইদিকে না, তাহলে ওদিকে কেন যাব? আর আমাকে চেঞ্জ করারও টাইম দেস নাই, কেমন বাজে দেখাচ্ছে। ওরি আমার হনুমান ভাই, যেই না চেহারা তাতে আবার বাজে। বেশি কথা না বলে ওদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছে। ফৌজে ওকে নিতে আসবে বলে। কালো গাউনের সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আর যেন সে পরিদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকাশ গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে, থুকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া থমকে গেল। স্লো মোশনে মেয়েটির চুল উড়ে মুখে চলে এলো। মেয়েটির কানের পেছনে চুল গোজাটা জাস্ট ক্রাশ। আকাশের হৃদয় স্পন্দন বেড়ে গেছে, যেন ভিতরে কেউ ঢোল পেটাচ্ছে। হঠাৎ আকাশ মেয়েটার থেকে চোখ ফিরিয়ে নেয়, নিজেকে বলতে থাকে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসবে মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ভাই এখানে দাঁড়াও। ফৌজিয়া মেয়েটির পাশে এসে বলল, আয় উঠে আয়। ফৌজিয়া মেয়েটাকে বলল। মনির একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো এইসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। মনি কি বলছে সেই সব? আকাশ এত সময় মেয়েটির সম্পর্কে যা ভেবেছিল মুহূর্তেই সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটি সুন্দরী নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার নিয়ে না আসতে। এসেছিস ভালো কথা, ওর কাপড় চোপড় দেখেছিস কতদিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোনো এক ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাত চেপে কথাগুলো শুনে আবার রাগও হচ্ছে।
মনি, তুই কিন্তু বেশি বলছিস। ও আমার ভাই আকাশ। তোকে বলেছিলাম দুবাই বিজনেসম্যান আর রইল কাপড় ও কাগজ করছিল। আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বলল এগুলো। এবার মনিরা আকাশের দিকে, সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছু বলছে না, এক স্টিলের সামনের দিকে তাকিয়ে আছে, চোখ চুটি রাগে লাল হয়ে গেছে। সরি বললাম তো। আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনে বলল, সরি ম্যাডাম, জি আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজি আর মনিরা তিনজনে মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালো। আকাশ একবারও তার দিকে তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। না, তা হবে না। না, চল আমার সাথে। বলেই হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরা এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবার তাকাচ্ছে না। ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইম এই মনের আর নাই। কিছু দূর যেতেই শুভ্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকে চিনে। আসলে ফৌজিয়ার বিয়ে যখন ঠিক করা হয়েছিল তখন আকাশ বাংলাদেশে ছিল, আর আকাশ ফৌজিয়ার ছোট। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আছি ভালোই। তা তোমার এই অবস্থা কেন? আকাশ রাগে চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, সব দোষ এই ডাইনিটার। ওর নাকি আর বলতে পারল না। ফৌজিয়া আকাশের মুখে হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছো? ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চল যেটা করতে এসেছি সেইটা কর। ফৌজিয়া কড়া গলায় বলল। ওরা তিনজন সামনে আর আকাশ একটু পেছনে। দুলা ভাই এখন থেকে তাই এই শাসন। অন্যদিনগুলো তো বাদই দিলেন। ভেবে নিন, ডাইনিটাকে কি রাখবেন নাকি নিজের ডাইনির জামাই হয়ে যাবেন? তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো। অব্র ফৌজিয়ার হাত ধরে বলল, আমি তোমাদের ডাইনিটাকে নিজের কাছে রাখতে চাই, অনেক আপন করে। অব্র কথাটা বলে একে অন্য চোখের দিকে তাকিয়ে আছে, আর আকাশ আজ থেকে ওদের কাছে চলে গেল আর বলল, ও মা গো তুলুলা। আকাশের অব্র একটু দূরে বসে আছে, আর ফৌজিয়ার মনেরা কেনার বাটকাও করছে। বুঝি না বাপু, মেয়েদের এত কেনাকাটা লাগে কেন? আচ্ছা, তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজিয়া হালকা হেসে উত্তর দিল, আমার ভাই। ভাই মানে আমার ভাই। দূর, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখাই। ভাই, এখানকার সব থেকে কম দামি টি শার্টটা দেখান তো। দোকানে একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলো কেউ পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, আই, তুই জানতে চাইছিস না কেমন ভাই? পুরো আকাশদের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালো আর বলল, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়ালো। তাহলে অনেক সুন্দর। যা, এটা ট্রাই করে আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। আকাশ ওটা নিয়ে ট্রল রুমে চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখেছিস কেমন ভাই আমার? হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অব্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে পড়ল। কেমন? ফৌজিয়া বলল, চি, কি বাজে দেখা যাচ্ছে, এখনই খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? আকাশ ফৌজিয়াকে বকছে, আর ফৌজিয়া আকাশের বকা দেখে হাসছে। মনিরও আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখ কিছু বলছে। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবাই। আকাশের নাক ছিটকিয়ে কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হো হো করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের বলতে বন্ধ হয়ে গেল। আকাশে এক পলক মনিরার দিকে চাকিয়ে চোখ নিচু করে নিল, আর মনে মনে বলতে লাগলো, না না, আর তাকাবি না, তাকাস না, বেহায়া চোখ। তার কথা কানে তোলেনি।
আকাশ মনিরা সেই মুক্তজর হাসি দেখছে। এটা কি হলো? আকাশ আশেপাশে তাকাচ্ছে, সব কিছুই থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ পৌঁছিয়ে বাড়িতে ফিরে এলো। মনিরাও সাথে আছে, কিন্তু এসে যা দেখে সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামার বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশেরা গেটে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে সব কিছু দেখে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ছুটে গেল। ফৌজি আর মনিরার সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে সব কিছু ভাঙাচোরা, আর মামি অজ্ঞান হয়ে আছে। মামার চুলগুলো এলোমেলো করা, রিমনের গাল দিয়ে রক্ত বের হচ্ছে। এগুলো দেখে আকাশও ওদের মাঝে চলে গেল। রিমন, কি হয়েছে? কে করছে এসব? চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা রহমত মামা আকাশের কাছে চলে আসে। বাবু, তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি। না। মামার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। রিমন, বল কি হয়েছে? কে করছে এসব? সাব্বিরও ফৌজিয়াকে পছন্দ করতো, আর আজকে ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করেছে এসব। মাকে চড় মেরেছে, ফলে সে অজ্ঞান হয়ে গেছে। আমাকে মারছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকে ফেলে দেয়। চল আমার সাথে। বলি রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামা বলে, আকাশ, তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছে ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবা সমান মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না, এমনটা আমি পারবো না। আর এমন শিক্ষা তো তোমরা আমাকে দাওনি। বলি রিমনের হাত ধরে বেরিয়ে গেল আকাশ। রহমত মিয়া আকাশকে ভালো করেই চিনে, কি ঘটতে চলেছে সেটা আগে থেকে বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতেই হবে, এক্ষুনি জানাতে হবে। বলে ফেনবর করে দুবাইতে কল দিল সে। কবির চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এল। স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলেছে। বলে একটু আগের ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। আমার ছেলে কোনোদিনও ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ওদের সাথে এমনটা হওয়া উচিত ছিল। আকাশের জায়গায় আমি হলেও একই কাজ করতাম। রহমত কিছু বলছে না। কি বলবে, বলার কিছু নাই। এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। বলে কল কেটে দিল। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমনভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি? দেখো, ওদের কিচ্ছু হবে না। রহমত মিয়া ফৌজিয়ার মাথায় হাত দিয়ে বসিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। রেমন আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার এসব ঝামেলার মধ্যে পড়ার? আমরা পুলিশের সাহায্য নেব। আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করছে, তারপর বল এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত। আরে যেটা এখন আমি এদের দেব। রাগে গজগজ করতে করতে বলল রিমন। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আছে। একটু দূরে রিমনকে দেখে সাব্বির বলল, আরে সালা বাবু যে কি করে এইখানে? একটু আগে তো খাবারগুলো খেয়ে গেলে, কি পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে এলো। প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। ওরে আমার শালাবাবুর রাগ। ওই তোরা কি দেখছিস? তা শালাবাবু মায়ের বাবু জি, আচ্ছা মারো, নাও মারো। রিমন চোখ বন্ধ করে নিল। একটা চর, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবুও দুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে গাল থেকে রক্ত বের হচ্ছে। আরে ভাই, এক চোরেই কাট করে দিলি। আকাশ সিমনের হাত ধরে বলল। হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আকাশের দিকে ছুটে আসতে লাগলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমনভাবে মারছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই তারের শিকার। রিমন এটা দেখে যেন
আকাশ থেকে পড়ল। একে একে সবাইকে মারল সে, তবে জানে পারেনি হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোনায় গুটি মেরে পড়ে আছে। দেখ, তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিচ্ছিস। সাব্বির আঙুল নাচিয়ে পড়ছে। আকাশের রাগ মাথায়, আবার আঙুল নাচাচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকে বলল, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সব সময় মনে পড়ে। বলি আকাশ সাব্বিরের বাম হাত ধরে আর সবকটা আঙ্গুল ভেঙে দেয়। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটফট করছে। বাম হাতের 4টা আঙ্গুল ভাঙা। রিমন আর আকাশ বাইরে এসে গাড়িতে উঠল। আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে আমরা, তুই যেটা করলি। দেখ, যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপচাপ। আর বাড়িতে সবকিছু বলার কোনো দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কি আর হবে, হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বল এখানে। রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামির জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। ফৌজিয়া তার পাশে বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে রিমনরা কখন আসবে। আকাশ গাড়ি পার্ক করছে, তাই রিমন আগেই ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো, তোর মাথায় হাত দিয়ে বল। ইস, কতখানি কেটে গেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন আকাশ আসলো। রহমত নিয়ে আকাশকে বলল, কেমন আছে? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া মনে মনে বলল, যাক, তাহলে কেউ মরেনি। এখানে যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনে বাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না। তবে আমি জেনেই ছাড়বো, মিস্টার অ্যাটিটিউড। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। মনিরাও আছে, ও নাকি এখানেই থাকবে বিয়ের কদিন। আকাশের সামনে চেয়ারে বসে আছে সে, খাচ্ছে, খাবার খাচ্ছে আর আকাশকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফৌজিয়ার গায়ে হলো, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা, বাবা ডেকে দিব। মনির এখনো কেমন সন্দেহর চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশ অনেক আগে থেকে খেয়াল করছে, আর না পেরে আস্তে বলে উঠল, নিচের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? জমে আকাশ শুয়ে আছে, ঘুমাবে এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবরের। আকাশ একটু ভেবে বলল, হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ, সে আপনার বাবাকে হুমকি দিয়েছে তারপর থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেসে লস হচ্ছে। আরমান আহমেদের সব খবর বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই। কথাটা যেন মনে থাকে, মাইন্ড ইট। পরের দিন বিয়ে বাড়িতে অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে ভেতর থেকে ও বাইরে থেকেও, কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলো। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, সেটা হলো তার কলেজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মনমরা হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মামিও আজ অনেক ব্যস্ত সময় পার করছে। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রেখে বলে, এইটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি, আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফৌজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও ওই দিকটা দেখো। এই যা, আকাশ ওকে ডাকতে বলেছে, মনে নেই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকটা দেখো। বলে যেতে লাগলে রহমত মামা মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে গেছে। এটা শুনে মামির সোফায় বসে পড়ল, চোখে হালকা হালকা পানির ভিড় জমেছে। ওগো, আমাদের ছেলেটার মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়।
ভাবি কেন ও আমার আপন ছেলে হলো না, কেন ওর সাথেই এমন হলো। রহমত মামা মামির মাথায় নিচের কাঁধে নিয়ে পড়ল। আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করেই লিখেছে, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখ কি? আকাশের কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুজনে পেছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আরে মণিমা, কখন উঠলা? কিছু লাগবে তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার। কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন, 9 তারিখ আকাশ, কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে তো। তুমি ওকে কিছু খেতে দাও। বলেই সেখান থেকে চলে গেলেন রহমত মামা। মনি, আসো আমার সাথে। আন্টি, ফৌজিয়া আমাকে ডাকছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামা যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে গেলে চলে গেল। ওই ফৌজিয়া হারামি, কই তুই? মামা যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে চলে গেল। কি হলো রে, এমন গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? বাদ দে সবকিছু, আগে বল আকাশ কোথায়? ফৌজিয়া রুমে গিয়ে চিৎকার করছে ফৌজিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল। ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, কি? আমার ভাইয়ের খোঁজ করছিস কেন? সামথিং সামথিং নাকি? ফৌজিয়া হো হো করে হেসে বলল, হারামি, মার খাবি নাকি বলবি? চোখ গোল গোল করে মনিরা বলল, কোথায় আবার দেখ, কোথাও কোন কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতে নাই। আঙ্কেল আন্টি বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারো মনে নেই। কি হলো তোর? আর বল কোথায় গেছে ও, আর আজকে কি? আজকের এই দিনেই ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরার দেশে। মনিরাও কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটি সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে তার মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি বের করছে। কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? মনিরা হালকা ইমোশনাল হয়ে বলল, বলেছি না ওর ভাগ্যটাই খারাপ রে। ওর বাবা আরেকটা বিয়ে করে। কয়েকদিন ভালো থাকলেও তারপর থেকে শুরু হয় সৎ মায়ের অত্যাচার। ঠিকমতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে তার বাবার কাছ থেকে মার খাওয়াতো। 2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎ মা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎ মাও তাকে দেখে ফেলেছে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে, আর বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে। অনেকগুলো দাগও দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এইসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মার মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে মনিরার চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি, এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এতটা পাষাণ হয় কি করে? সে তো মেয়ে, মায়ের জাত। তাহলে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই বলছিস সেইটা? আগে নিজেকে শ্রদ্ধা, পরে অন্যকে বলিস। তুই তো কম অত্যাচার করিস না, গরিবদের মানুষ বলে মনে করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার। কিন্তু ফৌজিয়া। মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম সেটা যেন ও না জানে, প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে মনিরা পেছনে ফিরে বলে, ফৌজিয়া। ফৌজিয়া মনিরার দিকে তাকায়। আমি অনেক খারাপ, তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুচকি হেসে বলল, এইটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর।
সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে হেঁটে প্রবেশ করছে। চোখ দুটো লাল হয়ে আছে। যত কষ্টই হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না। তবে সেটা যদি হয় মায়ের ব্যাপার, তাহলে চোখ বাঁধা মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। পাথর হৃদয় মানুষেরও মায়ের জন্য চোখের পানি পড়ে। আকাশের শার্ট প্যানে কাদা লাগানো। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ। মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামি সোফায় বসে আছে। আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলছে। ফৌজিয়া মনিরা পাশেই দাঁড়িয়ে আছে। তবে মনিরার যেন কেমন লাগছে আকাশের চোখের পানি দেখে। যখন থেকে আকাশের সম্পর্কে সব কিছু জেনেছে, তখন থেকে আকাশের কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আকাশের চোখের পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতরে যেন এক যুদ্ধ চলছে তার। তাতে সব কিছু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার ভেতরটা। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ, নিজেকে সামলা। তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেরা কাঁদে না। আকাশ মামির কোলে মাথা রেখে আমতা আমতা করে বলল, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজিয়ার বিয়ে। এই দিনটা অনেক কষ্টের হয় যাদের মেয়ে আছে। তাদের কলিজার টুকরা বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামলে নিয়ে সবাইকে সাহায্য করছে। মামি আকাশের চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আকাশ বাড়িতে এসে ওই কথাগুলো বলছিল, তখন চারিদিকে স্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই এই কথাটা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মেয়ে এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস ওটা রায়ান খানই ছিল? আকাশ ছলছল চোখে রহমত মামা থেকে তাকালো, কিন্তু কিছু বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে পড়ল আর আকাশের গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তোর মা ওনার প্রথম স্ত্রী, আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় এতটাই চিন্তা। এত বছর পরে কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে? কিছুক্ষণ পরে মামি আকাশকে তার রুমে নিয়ে যায়। মনির এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশ সম্পর্কে জানতে চাচ্ছে, কৌতূহল জাগছে। আকাশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে মামি বলে, যা গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। আকাশ মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইল। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো, তার সৎ মা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চর মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে একা বসে বসে মা মা বলে কেঁদেছিল। নে, হা কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে পড়ল। আকাশের চোখে পানি আবার ভিড় করেছে। মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাওয়া শেষে মামি বলল, এখন রেস্ট নে, নিচে যাওয়ার দরকার নাই। আকাশ চল গেটের কাছে, টাকা ঝাড়তে হবে দুলাভাইয়ের কাছ থেকে। আকাশ একটু হেসে বলল, টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওই মিস্টার, মনিরা পেছন থেকে বলল, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। মনিরা মনে মনে বলে, টাকার গরম দেখায়। আকাশ মনিরার দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল। মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওরে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার। আরে এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোরে একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিচের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে, হালকা মেকআপ আর গহনা পরে লাগছেই। কপালে একটা ছোট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে।
যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে তাকে কিলে খাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না না, এসব আমি কি ভাবছি? ও তাকালো আর না তাকালো তাতে আমার কি? ওই মিস ইগো, ভাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আকাশ একটু দূর থেকে বলল মনিরাকে। এটা শুনে মনিরা অবাক হলো। ওই ইগো মানে কি? হ্যাঁ? এক দৌড়ে আকাশের কাছে এসে পড়ল। আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীর রাগে চলে যাচ্ছে। গেটে বরকে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেচারা অব্র বাঁশের উপর বাঁশ খাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অব্র তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অব্র একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হলেন আমার ফুপি জাহানারা বেগম, আর ইনি আমার ফুপা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই, যাদের সামনে পড়তে চাই না, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত তো সবাই খুশি হলেও আকাশের মুখে হাসিটা ধরে রাখতে পারছে না, কারণ অব্র যাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎমা। আকাশ শুধু দেখেই বুকের ভেতরে কেমন জানি করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সেই অত্যাচারগুলি যেগুলো ওরা আকাশের সাথে করেছিল। আকাশ আর সহ্য করতে পারল না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে, তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। তাই মনিরাও আকাশের পিছনে পিছনে যেতে লাগলো, কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই আকাশ দেখে কবির চৌধুরী গার্ডদের বাইরে দাঁড় করে ভেতরে আসছে। তাকে দেখে আকাশ পেছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেয়। বোঝা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়ে আছে। সে আকাশকে চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবির চৌধুরীকে জড়িয়ে ধরল। এদিকে মনিরা ভাবছে, এখন কেন আকাশের চোখে পানি এলো? কি এমন হয়েছে? কুছ তো গড়বড় হে। মাই বয়, কেমন আছো? বড় আব্বু, অনেক ভালো আছি। কবির চৌধুরী আকাশকে ছাড়িয়ে মুখে দিকে ভালো করে তাকালো। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না, এখন বল কি হয়েছে? আকাশের চোখের দিকে তাকিয়ে বলল কবির চৌধুরী। আকাশ কিছু সময় চুপ থেকে বলল, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে? আকাশ মুখ গোমরা করে বলল। কবির চৌধুরী একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে কবির চৌধুরীকে দেখে রহমত মিয়া, রিমন, মামি সবাই চলে এলো। স্যার আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না, আর আমার কোনো সমস্যা হয়নি। তখন রহমত মিয়া একটু জোর করেই বলল, অ্যাটেনশন প্লিজ, ইনি হলেন। কবির চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলল, আরে আরে, কি করছে এটা? আমারও বাড়ি, এমনভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কবির চৌধুরী, রহমত ভাইয়ের মতোই বলতে পারেন বন্ধু, কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সবসময় সিরিয়াস মুডে থাকে, এটা করতে হবে ওটা করতে হবে। রহমত মিয়ার মতো একটু অ্যাক্টিং করে দেখালো। উপস্থিত তো সবাই হেসে উঠল। রায়হান খানও তার স্ত্রী অব্রের সাথে কথা বলছে। আমি একটা ছোট্ট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে বলল। আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনে চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে। পরে ওদের কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এই শব্দে সবাই রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরে বড় হয়েছে। রায়হান খানের চোখে পানি। আকাশ বাবা, তুই কোথায় ছিলি? কত জায়গায় না তোকে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস,
বাবা আমাকে মাফ করে দে, ফিরে আয় আমার কাছে, তোর বাবার কাছে। আকাশের দুই গাল ধরে বলল। আকাশ রায়হান খানের হাত দুটি সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আর আমার বাবা তো ইনি। কবির চৌধুরীকে দেখে বললাম, আমি আপনাকে চিনি না, আমি আসছি। কথাটা বলি আকাশ সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। আমার ছেলে আমাকে চিনতে পারলো না। ভালো করেছে, এমনটাই হওয়া উচিত ছিল আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানা বেগমও চোখে আজ পানি। কেননা সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হয়েছে ওর বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গেছিল। ফৌজিয়া তার মাকে ইশারা ডাকলো, কাছে আসতে বলে। আকাশ কি ঠান্ডা করে গিয়ে, তাড়াতাড়ি যাও। মামি চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়েছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? ফৌজিয়া অব্রকে বলল, কারণ তাদের দুজনকে পাশাপাশি চেয়ারে বসালো। অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরে বলবো, এখন সামনে তাকাও। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর কাঁপছে তার। পকেট থেকে সিগারেট একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আছাড় মারে লাইটারটা। মুখ থেকে সিগারেটটা হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? পেছন থেকে মনিরা বলে ওঠে। আকাশ পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে। মনিরা আকাশের কাছে এসে দাঁড়ায়। জানেন, জন্মের পর মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করতো সবাই বলতো আমি নাকি রাক্ষসী। জন্মের সাথে সাথেই মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরো অনেক সমস্যা আছে, এটা আমাদের এলাকার সবাই জেনে গেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরাই খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গেছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় সে আমাকে ওদের কাছে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখানকার লোকরাও আমাকে রাক্ষসী, খারাপ আরো অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানান কথা শোনাতে লাগে। তখন থেকেই ভাবতে শুরু করেছি যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তান বসবাস করে। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরার দিকে তাকায়। শুধু চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, চোখের পানি এসেও আটকে গেছে। জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এই সব কিছু ফৌজিয়াও জানে না। তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই। আকাশ কিছু বলছে না। তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে, আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। বলি আকাশের হাত ধরে টানতে লাগলো মনিরা। আকাশ মনিরার হাত ধরার দিকে তাকিয়ে আছে। বস, অনেক চেষ্টা করেছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয় ভয় একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘোরাচ্ছে। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তোর জন্য থাকবি না। বলে রিস্কা করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাকে মারবেন না। কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছু বুঝতেই দেয়নি। আমরা তোকে গাড়িতে ফলো করছিলাম, কিন্তু কোথা থেকে সব অনেকগুলো গাড়ি এলো, 30টার মতো। সব গাড়ি একই মডেলের, একই কালার, কবির চৌধুরী গাড়ির মতোই। এতে করে ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে বলতে হবে। কথাটা শেষ আবারও রিস্কা করে গুলি করে দিল ওই চামচাকে। পিস্তল থেকে ধোয়া উঠছে, সেটা জাবির শুকছে আর বলছে, তাহলে আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে। বলে আরো দুটি গুলি করলো ওর গায়ে। আকাশের হাত ধরে টেনে নিয়ে আসছে মনিরা নিচে। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টটা তার চেহারায় ভেসে উঠছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবেই নিজেকে আটকে রেখেছে।
আর রিমনকে তো পাওয়াই যাচ্ছে না। আকাশ নিজেকে শক্ত রেখে চারিদিকটা সামলাচ্ছে। যদিও সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহনে লুকিয়ে রেখেছে, কারণ আকাশ তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মামা স্তব্ধ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। বড় আব্বু মাথা নিচু করে বসে আছে, আর মনিরা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আকাশের কাছে আসে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন কোথায়? ওকে দেখছি না যে। রহমত মামা আশেপাশে তাকিয়ে বলল, মামা ও ছাদে আছে। ও তা মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা, তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজর তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই একটু ওদিকে দিয়ে আয়। আকাশ মাথা নাড়ালো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ের বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠেছে সে কতটা কষ্ট পাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সমান শান্তিও পেয়েছি। মনকে হালকা করেছি। মনের ভেতরে পুষে রাখা কথাগুলো খানের সাথে শেয়ার করেছি। আকাশ এইভাবে সামনে তাকিয়ে আছে। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মহব্বতে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছি। জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? মনির আকাশের দিকে তাকিয়ে বলল, ফৌজিয়া বলছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলে মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা চোখে ভাসে। এই বলে মনিরা লম্বা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেই দিন আপনার সম্পর্কে সবকিছু জেনেছি সেই দিন থেকেই আপনার প্রতি আমার কোনো এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সব সময় আপনার কথাই ভাবতে থাকি। কবে যে আপনি আমার এত প্রিয় হয়ে গেছেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সব সময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজে সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবনও হোক না কেন। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরা চোখে পানি চিকচিক করছে। আকাশ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। হঠাৎ সেই গাড়ি ব্রেক করলো, মনিরা দিকে তাকালো। সরি, আমাকে ক্ষমা করবেন বলে মনিরার মুখে একটা স্প্রে করলো, আর মনিরা চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকে ধরে পড়ল। আজকে সকালে আকাশ তার খবরকে ফোন করে দিয়ে গালি দিতে থাকে যে আরমান আহমেদের খোঁজ এখনও তাকে দেয়নি কেন। লোকটি ভয় ভয় বলল, স্যার, আমি তো গতকালকেই ইমেল করে দিয়েছি সব কিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে ইমেল চেক করে। সেখানে আরমান আহমেদের বানোরাটা দেওয়া আছে। আর যখন আকাশ তার পরিবারের লোককে দেখে সে অবাক হয়ে যায়। আরমান আহমেদের একমাত্র মেয়ের নাম তাইবা মনি, ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে যে তার শিকার তো তার পাশেই আছে। মনিরা আকাশের বুকের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশে এক নজর তার দিকে তাকিয়ে আছে। মনিরা চুলগুলো তার মুখের উপর চলে এসেছে। এতে আকাশে দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। আমারও ইচ্ছা হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবন তো কোনো দাম নেই। একজনের দয়ায় বেঁচে আছি, তাকে কথা দিয়েছিলাম তার কথা সব সময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকেও অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আকাশ ফিসফিস করে বলছে কথাগুলো। পাপা, তোমার ছেলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালোয়ানদের মতো, তবে স্টাইলিশ আছে।
জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল, তার সামনে বসে। বাবা কথা বলো, দেখো তোমার ছেলে কত বছর পরে জেল থেকে এসেছে, আর তুমি। জাবিরের পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটাকে জয়ের কাছে আসলো। জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, বাবা কি হয়েছে, কথা বলছে না কেন? বলে লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আত্মারা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবা থেকে তাকালো আর বলল, তোমার কাজ হয়ে যাবে। সরি রুড, বাবা কিছু বলছিল না তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারি বলো, তাই রাগটা তোর ওপরে ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে, ছটপট করছে। এই না না, মারবি না, এই যা। আসতে না আসতেই খুনের খাতাটা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুলছে মনিরা। মাথাটা একটু ভারী হয়েছে তার। বিছানার উপরে শুয়ে আছে সে আশেপাশে তাকায়, কিন্তু সবকিছু অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রূপ? মুহূর্তে মনিরার ঘুম ভাবটা চলে যায় আর সে ধরপড়ে উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজায় পিঠ থেকে বসে পড়ল আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালের কথা মনে পড়তেই মনিরার চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে ভালোবাসার কষ্ট হয়, এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা তার জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তাই সে দরজা থেকে একটু দূরে যায় আর একটা ফুলদানি হাতে নিয়ে নেয়। সে আসবে, তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনায়। দরজা খুলে একটা ছেলে, বয়স 19-20, ভেতরে এলো। তার সাথে সাথে মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা তোকে আজ। ছেলেটা তো কিছু বলার সুযোগ পাচ্ছে না। মনিরার সামনে তালে চর খুশি মেরেই যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটিকে কেলিয়ে যাচ্ছে, অনেক আলে দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরার হাত পা ছোড়াছুড়ি করছে। ওই কোন হারামি আমারে ধরলো রে? বলি যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুন মুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো। রাজু তুই নিচে যা, শান্তভাবে বলল আকাশ। রাজু মনিরার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, পেতনি, তোকে আমি দেখে নেব। মনিরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ আকাশে এখন অন্যরকম লাগছে দেখতে। ওই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওভাবে মারছিলে কেন? না মানে এটাই নাকি ভিতরে তুই কি বলছিস? লজ্জা শরম বেঁচে খেয়েছিস নাকি? হোয়াট? না মানে আমাকে কিডন্যাপ করেছে, ওকে কি করে ছেড়ে দিই? কিডন্যাপ ও করেনি, আমি করছি। কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে আই লাভ ইউ টু বলে দিলেই তো আমি আপনার সব কথাই মানতাম। শাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আকাশ রেখে একটা ফোন এগিয়ে দিয়ে বলল, তোমার বাবাকে কল করো। না, আমি এখন আমাদের ব্যাপারে পাপাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি তো এখনো শিওর হতে পারিনি। এই তোকে ফোন দিতে বলছি না? মনিরা ভয় পেয়ে ওর বাবাকে ফোন দেয় আর করুণ সুরে বলে, পা পা। রাত থেকে মনিরা সহ আকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু কবির খান নিশ্চিন্তায় বসে আছে আর সবাইকে বলছে টেনশন নিতে না। অন্যদিকে আরমান আহমেদ, মনিরার বাবা,
মেয়ের নিখোঁজ খবরটা শুনে পাগল প্রায় হয়ে গেছে। শহরের এমন কোনো জায়গায় বাদ নেই যে সে খুঁজে নেই। এমনি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে ওঠার সে তাড়াতাড়ি রিসিভ করলো। আর যখন নিজের মেয়ের কণ্ঠটা শুনলো তখন একটি হলেও জানে পানি এসেছে। হ্যালো পা, পা। মণিমা, তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? খপ করে আকাশমণিরা কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমেদ একটু ভয় পেয়ে যায়। কে আপনি, আর আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনিই বলবেন। আকাশ ইশারায় মনিরাকে বিছানায় বসতে বলে। আরে কে আপনি, আর কি চাই আপনার? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু। সেটা না, তখন শুনবো না হয়। তো এখন কাজে ফেরা যাক। কি চাই আমার? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রায়হান খানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শেয়ার এবং আপনি যে অপমান করছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এক্ষুনি করছি। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনার কাজ করুন। বলেই ফোন কেটে দিল। মনিরা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরার কাছে একটা চেয়ার নিয়ে বসলো। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেললে সরি। মনিরা মাথা নিচু করে শুনছিল। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করেও দিব্যি ভালো আছেন। আকাশ মনিরার দিকে তাকায়। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় নয়? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিতরে আমার চোখ যেমন আপনাকে খোঁজে, তেমনি আপনার চোখও আমাকেই খোঁজে, আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে রেখেছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আকাশের হুডিটা ধরে বলল। আকাশ মনিরার কথা শুনে একটু হাসলো। আমাকে তুমি চেনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না। আমরা এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডাক দিতে পারে। মনিরা চোখে পানি নিয়ে বলল, হোক না মৃত্যুর কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যতদিন আছেন ততটুকু সময় আমাকে দিন। আকাশ মনিরার দিকে একটু তাকিয়ে দেখে মনিরার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নাগের আগাটাও যেন অন্যরকম সুন্দর লাগছে ওকে। আকাশ দুই হাত দিয়ে মনিরার দুই গাল ধরল। আকাশের ছোঁয়া পেয়ে মনিরা চোখ বন্ধ করে নিল। দুই চোখের পানি পরম যত্নে মুছে দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। মনিরার প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবে? মনে মনে আকাশকে গালাগাল দিচ্ছে। রাক্ষস, গুন্ডা, নিজে তো পেট ভরে নিয়েছে, একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে সেটার খবর কি তার আছে? হঠাৎ দরজায় একবার নক করে ভিতরে ঢুকলো রাজু। মনিরা ওর দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এটা দেখে রাজু ভ্রু নাচায়। ওই কি? এটা দেখে ভয়ে রাজু দরজার পেছনে চলে যায় আর ওখান থেকে মুখ বাড়িয়ে বলে, মেছো পেতনি, আমাকে ভাই খেতে ডাকছে। গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরে থেকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো থামার নাম নেই। আচ্ছা, আমাকে কি এখনই বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলেন না কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে। ওই মাইয়া, তুই কি থামবেই? এমনিতেই কিন্তু মাথা গরম হয়ে আছে, তার উপর তুই সে সকাল থেকে মাথা খেয়েই যাচ্ছিস। আর একটা কথা বলবেন না, খবর আছে। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? জানেন আমার পাপাও আমাকে এমন করে বলে না। আমিও আপনার ধমকের প্রতি উত্তর করতে পারতাম, বেঁচে গেলেন। আপনাকে একটু একটু ভালোবাসি বলে, তা না হলে দেখিয়ে দিতাম। তাই বা মনি ওরফে মনিরা কি জিনিস। আকাশের হাসিও পাচ্ছে, আবার রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, যে করেই হোক কথা বন্ধ করতে হবে। তাই আকাশ গাড়ি থামিয়ে মনিরার দিকে তাকালো। আকাশ মনিরার দিকে তাকালো। এবার হয়েছে?
মনিরার হাত পাতা পেছনের দিকে করে, মুখে টেপ মারা, তাই সে উমুম করেই যাচ্ছে। আকাশ মনিরার চেহারা দেখে ক্লোজ আপ হাসি দিল। সকালে খাওয়ার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আকাশের ছোট ভাইয়ের মতো, সে অনাথ, দুনিয়ার কেউ নেই তার। তবে সে একজন ভালো মনের মানুষ, গরিব দুঃখীদের সব সময় সাহায্য করে আকাশের মাধ্যমে। ভাই এনাকে বলে দাও আমার থেকে দূরে থাকতে, না হলে আমি কিন্তু এর সব চুল ছিঁড়ে নেব। কি বললি তুই? দাঁড়া। মনিরা উঠে তেড়ে গেল রাজুর দিকে। ওই হচ্ছে নাকি? রাজু চুপচাপ চেয়ারে বস। আর তুমি, তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন, আমাকে উদ্ধার করেন। আকাশ চোখ গরম করে বলল মনিরাকে। মনিরা আকাশের দিকে তাকিয়ে হেসে বসে পড়ে। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। আকাশ রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনিরা খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছালো। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার, মানে আমার ভাইয়ের। সবার খাওয়া শেষ। বাহ, আমি কোথাও দেখিনি না শুনিও নি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়ি এনে রাখে, আবার খাবারও দেয়। এতে কি বোঝা যায়? আকাশের দিকে তাকিয়ে মনিরা বলল, বোঝা যায় যে। আরে কি বোঝা যায়? মনিরা একটু হেসে বলল, আমার লজ্জা করে, শ্বশুর বাড়ির কথা নিজের মুখ দিয়ে কি করে কই বল। আকাশ এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগে। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না রে পেতনি। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, কি বললি তুই? না, তুই বল পেতনি, শুনতে ভালোই লাগে। শোন, কাছে আয়। রাজু মাথা নাড়ায়। আরে কিছু বলবো না। রাজু মনিরার পাশে চেয়ার টেনে বসে। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? রাজু মাথা নাড়ায়। ভাব যদি তোর ভাবি থাকতো তাহলে কি হতো? আরো ভাব, সেই ভাবিটা যদি আমি হই তখন কি হবে? না না, সেটা সম্ভব না। এই জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিটলারের মনে জায়গা পাবো? বলেই হেসে দিল আকাশ, কারণ সে উপর থেকে তাদের দেখছিল, এদের কথা শুনছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে, তাই সে ঘরে চলে যায়। আচ্ছা ঠিক আছে। রাজু, রাজু। আকাশ চিৎকার করে ডাকছে রাজুকে। মনে থাকবে, এই একটা বিষয়ে ভাই দুর্বল, আমাকে ডাকছে, যাই আমি। আর আমি এটা জানতাম। হ্যাঁ বলো ভাইয়া। ওকে বল আমরা এখনই বের হব। ভাবিকে বলছি। আকাশ শার্ট পরছিল। হ্যাঁ, ওই কি বললি তুই? রাজু হেসে বলল, কিছু না। বলেই সেখান থেকে পালালো। আকাশ নিজের মাথায় নিজেই ঝড় মেলে বলে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো, এবার কথা বল। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরার দিকে একটু করে তাকাচ্ছে। কিছু সময় পরে সে খেয়াল করলো মনিরার ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটিও কেমন চুপ হয়ে যাচ্ছে। সে উমুমও করছে না। আকাশ তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দেয়। আকাশ থেকে এমনভাবে বাঁধেনি যাতে সে কষ্ট পাবে, তাহলে সেন্সলেস। মনিরা, ওই মনিরা, কথা বল। আকাশ মনিরাকে ঝাক্কাছে আর বলছে, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই আকাশের চোখে বিন্দু বিন্দু পানি দেখা যাচ্ছে। তার মনে হচ্ছে তার প্রিয় তার থেকে দূরে চলে যাচ্ছে। মনের ভিতরে অজানা এক কষ্ট হচ্ছে, যেমনটা হয়েছিল তার মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বলো। আচ্ছা, তুমি এখন থেকে যত পারো কথা বলো, কিছু বলবো না। চোখ খুলো প্লিজ। পানির বোতল থেকে পানি নিয়ে মনিরার মুখে ছেটালো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের চোখের এক কোণে পানি মনিরার মুখে পড়ল। তখন আকাশ মনিরার দিকে ভালো করে খেয়াল করলো। এমন অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আকাশ তার চোখে হাত দিয়ে দেখে তার চোখ ভিজে গেছে, কিন্তু কেন? আমি কান্না করছি? হ্যাঁ, হওয়া উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তার ফল ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল, হ্যাঁ হসপিটালে যেতে হবে। হঠাৎই দুটো হাতে সে আকাশের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল,
থাক, অনেক হয়েছে, আর কানা করতে লাগবে না, যা বুঝার বুঝে গেছি। আকাশ মনিরার দিকে তাকিয়ে দেখলো সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখা আকাশের রাগ মাথায় চড়ে গেল, আর সে মনিরার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। গাড়ির দরজা বাইরে চলে গেল আকাশ। মনিরা আকাশের চর খেয়ে হাসছে। আকাশ বাইরে একটু দূরে গিয়ে বসে পড়ল। সে হাত দিয়ে মনিরাকে মেরেছে, সেই হাতের দিকে তাকাচ্ছে। একটু আগে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা ছটফট করছে। মনিরার অমন অবস্থা দেখে অনেক কষ্ট হচ্ছিল। মনিরা যখন গাড়ি থেকে বের হবে তখন আকাশের ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে, তাই ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা আরমান আহমেদ ফোন দিছে, তাই মনিরা রিসিভ করে। পাপা, তোমার জামাইটা পেয়ে গেছি। আকাশ আর মনিরা পাশাপাশি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এমন ভাবে বসে আছে যেন দুজন অপরিচিত কেউ। পরিবেশটাও আজ এদের সাথে তাল মেলাচ্ছে। সমস্ত জড়তা ভেঙে আকাশ বলল, তুমি আমাকে যেমনটা ভাবো বা দেখছো আমি এমনটা না, ধরে নিতে পারো এটা আমার ছদ্মবেশ। আকাশ মনিরার দিকে তাকিয়ে বলল, আমার জীবন অনিশ্চিত মনিরা, সবসময় মৃত্যু আমায় তাড়া করে বেড়ায়। তার থেকে বড় কথা, আমি যে রাস্তায় চলে এটা ওয়ান ওয়ে, ফেরার পথ নেই। অনেক শত্রু এই রাস্তায়, তাই আমি চাই না আমার জন্য আমার প্রিয় কোনো মানুষের ক্ষতি হোক, জানো। যাক, মনিরা শুধু আকাশের কথা শুনছে। আমিও মানুষ, ভালোবাসার অধিকার আমারও আছে, কিন্তু আমি পারি না, পারবও না আমি। এটা বলে আকাশ অন্যদিকে তাকায়, চোখের বিন্দু বিন্দু পানি লুকিয়ে মুছে। কি আমার পরিচয় যার জন্য আপনি কাউকে আপন করে নিতে পারবেন না? কি আমার কাজ করেন যাতে আপনার জীবন সংশয়? মনিরা আকাশের দিকে তাকিয়ে, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। একটু চুপ থেকে একটা বড় নিঃশ্বাস নিয়ে আকাশ বলল, একে এর নাম শুনেছো? শান্ত গলা আকাশ বলল। মনিরা ছটপট করে বলল, কে? ওই গ্যাংস্টার একে? হুম। বলি আকাশ একটু হাসলো মনিরার দিকে ফিরে। ও তোমার? চুপ হয়ে গেল। না না, এ হতে পারে না, আমি যেটা ভাবছি। আপনি? চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বলি আকাশ গাড়ির দিকে গেল। বাবা, বাবা, চিৎকার করে ডাকছে জয়। জাবির তার সামনে এসে ইশারায় বলল, কি হয়েছে? বাবা, তুমি কি জানতে কবির চৌধুরীর একটা ছেলে আছে? জাবির কাগজে কিছু লিখছে, লিখে জয়ের কাছে দিল। হ্যাঁ, তবে কোনো কাজের না, শুনেছি অনেক ভীতু। তা তোমার মুখ দিয়েও ও তো বলতে পারতো। জয় চোখ গরম করে কথাটা বলল। জাবির আবার লিখে দিল, যেদিন তুই কবির চৌধুরীকে মারবি ওই দিন তোর সাথে কথা বলবো। ও, তাহলে এই কথা। তাহলে কাজ শুরু করে দিই। ওর ওই ছেলেকে তুলে নিয়ে আসি, ছেলের টানে বাপ ঠিকই আসবে। জাবির নিজের মাথায় হাত ঘষে লিখল, আমারও তার সাথে পুরনো হিসেব বাকি আছে। ফৌজিয়া আর অব্র এসেছে আজকে। রহমত মামার পরিবারের জন্য খুশির আমেজ রয়েছে। নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার বানাচ্ছে আমার পেয়ারি মাম্মি। আমিও রান্নাঘরে টেবিলের উপর বসে আছি। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় না আমার কাজ করতে অনেক কষ্ট হয়? তো করো কেন? এক কাজের লোক থাকতে নিজেই সব করো, তাহলে ওদের রেখে কি লাভ? তোকে বলি কি আর বুঝিস কি? বলছি যে আমার একজন সঙ্গী লাগবে ঝগড়া করার জন্য, বৌমা লাগবে আমার। ও, তা রেমনকে বিয়ে দিয়ে দাও। এ ও এখনো বাচ্চা, ওর বড় একটা তো এখনো দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মা, ওর কথা ভাবতে হবে না, ওর জন্য মেয়ে রেডি আছে। রান্নাঘরে ঢুকে ফৌজিয়া বলল। মামি আকাশের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি? আমি কিছু জানি না? আকাশ আবুলের মতো বলে সেখান থেকে এক প্রকার পালিয়ে এলো। যদিও সেখানে থাকতো তাহলে আকাশের হাল বেহাল করে ছাড়তো ফৌজিয়া। তবে সেদিন গাড়িতে মনির একটা কথা বলেছিল আকাশকে। একটা কথা বলি? তবে কি জানো, পাগলেও নিজের ভালো বোঝে, তাই আশা করি তুমিও বুঝবে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, কোনো স্বার্থের বিনিময় না। আপনার সুখ দুঃখের সাথী হতে চাই,
জানি না ভবিষ্যতে কি হবে, তবে যতদিন বেঁচে আছি আপনার সাথে বাঁচতে চাই। শত ক্লান্তির মাঝে আপনার মুখের মুচকি হাসিটা হতে চাই। আর আমি ভবিষ্যতে বিশ্বাস করি না, বর্তমানে বিশ্বাস করি। জানি আমি অনেক বেশি কথা বলি, তবে যদি আপনি বলেন তো কথা বলাই ছেড়ে দেব। যদি আপনি আপনার মনে এখন আমাকে একটু জায়গা দেন। আকাশ গাড়ি থামিয়ে দেয়। দুর্ভাগ্য মানুষকে দুইটা জিনিস শেখায়, এক ভাগ্যের কাছে হেরে যাওয়া, আর দুই ভাগ্যের সাথে লড়াই করে শক্ত হয়ে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, এই শক্ত হৃদয়ে তোমার জন্য একটু হলেও জায়গা আছে, যার মানে আমি বুঝি না, হয়তো বুঝতে চাইও না। তাই আমি আবারও বলছি, যা করবা ভেবে করবা। আমি সবকিছুই ভেবে বলছি, ভালোবাসি আপনাকে। মনিরা চোখে পানি। আকাশ হাত উঁচু করে মুছতে গিয়েও আবার নামিয়ে ফেল। হঠাৎ মনিরা আকাশের হাত ধরে আকাশের হাত দিয়ে তার চোখের পানি মুছে নিল। আকাশ মনিরার দিকে তাকিয়ে একটু হাসল। অমনি মনিরা আকাশকে ছড়িয়ে ধরল। গাড়ি চলতে শুরু করলো। মনিরার এক হাত আকাশের হাতের মধ্যে। আচ্ছা, একের মানে কি? আপনার দলে কতজন লোক আছে? আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? সবাই কি খারাপ ছিল? আচ্ছা, মানুষ মারতে কেমন লাগে আমাকে শেখাবেন? আচ্ছা, আমি কি গ্যাংস্টার হতে পারবো? আরো অনেক কিছু বলেই যাচ্ছে মনিরা, থামার কোনো নামই নিচ্ছে না। আকাশ মনে মনে নিজেকে গালি দিচ্ছে এখন, তাই এই পরে কি হবে ভেবে নিজেকে ঠুস করে গুলি মারতে ইচ্ছে করছে। কি গো নতুন জামাই, কেমন আছো? তোমার বোন যেমনটা রাখছে। তখন রিমন আকাশ আকাশ বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নামছে উপর থেকে। চল আমার সাথে। যাব, কিন্তু কোথায়? আমিও যাব। দুলাভাই আপনি? আচ্ছা চলেন। কিন্তু কোথায়? চল, গেলে দেখতে পারবি। কালকে ব্ল্যাক মাফিয়া দেশে আসছে। কালকে আমাদের জন্য শুভ দিন। এই দিনের আমি আমার শত্রুর লাশ দেখতে চাই। হ্যালো মনি, তুই কই? আরে ইয়ার, 5 মিনিটে চলে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দিল ফৌজিয়া। কিছু সময় পরে মনিরা চলে এলো। কথা বলছে মনিরার সাথে, কিন্তু তার চোখ অন্য কিছু করছে। কি রে, তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না কিছু না। তা বাড়িতে কাউকে দেখছি না, সবাই কোথায়? ফৌজি একটু হেসে বলল, তুই যাকে খুঁজছিস সে একটু আগেই বাহিরে গেছে। মনিরা মুখ কালো করে বলল, ও এই এই, আমি আবার কাকে খোঁজ করছি? হ্যাঁ, কি বলস তুই এসব? না, আমি আবার কখন কি বললাম? বাদ দে, বল কেমন কাটলো তোর? আকাশ, রিমন আর অব্র গাড়ি থেকে বের হলো। তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কি রে রিমন, কারোর কি কিছু হয়েছে? হ্যাঁ, আমারও সেম কোশ্চেন। ভিতরে গেলে সব বুঝতে পারবি। চল, দুলাভাই আসেন। বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রিমন আকাশকে। কিন্তু হসপিটালে যেতেই অবাক হলাম, আমাদের বডিগার্ডরা এখানে কেন? তার মানে বড় আব্বু? না, এটা হতে পারে না। উনি ঠিক আছে, কিন্তু যেতেই দেখি বড় আব্বু একটা মেয়ে ডক্টরের সাথে কথা বলছে, ওনার সাথে আরো একজন দাঁড়িয়ে আছে কালো শার্ট পরিহিত। বড় আব্বু সুস্থ দেখে মনে হচ্ছে আমার উপর থেকে বড় একটা পাথর সরে গেল। টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে, কিন্তু ওনার সাথে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে বড্ড চেনা লাগছে, মনে হচ্ছে অনেক কাছের কেউ। আমার বুকের ভেতর ধুক ধুক করছে। ডক্টরের সাথে কথা বলা শেষ করে যখন তিনি একটু ঘুরলো, তখন তার চেহারাটা স্পষ্ট দেখা গেল। আর তাকে দিনে খেয়ে যেন আমি জমে গেছি। বুকের ভেতর ধুক ধুকটা অনেক বেড়ে গেল তার মলিন হয়ে যাওয়ার চেহারাটা দেখে। তখন সে আর কেউ নয়, আমারই আব্বু রায়হান চৌধুরী। দেখে মনে হচ্ছে তিনি অনেক টেনশনে আছে। হঠাৎ উনি আমার কাছে এসে ধাক্কা লাগায় আর আমি পড়ে গেলাম নিচে। অব্র তার ফুপাকে এখানে দেখে অবাক হয়, তাই সে ছুটে দেওয়ার সময় আকাশের সাথে একটু ধাক্কা লাগে। আকাশ নিচে পড়ে যায়। কবির চৌধুরী সহ রায়হান খানের নজর পড়ে আকাশের দিকে। কবির খান আকাশকে দেখে আকাশের কাছে আসে, কিন্তু রায়হান খান সেখানেই দাঁড়িয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আকাশও তার দিকে তাকিয়ে আছে। আজ তার চোখে অনেক কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা কি কিসের, একজন বাবা ছেলে হারানোর কষ্ট, নাকি অন্য কোনো কারণ? তবে আকাশের আজ ওই মুখখানার উপরে অনেক মায়া হচ্ছে। আমরা সাধারণত তাদের উপর রাগ দেখাই,
অভিমান করি যারা আমাদের সব থেকে কাছের হয়। আকাশেরও হয় হয়তো এটাই কারণ। আকাশ, তোর মা অনেক অসুস্থ। আরে মনিরা, কখন এসেছো? এই তো আন্টি, মাত্র আসলাম। ফৌজি ওর মায়ের দিকে তাকিয়ে একটু ইশারা করলো। মনি যাস, আমার তো বিয়ে হয়ে গেল, এবার আকাশের পালা। ওর জন্য মেয়ে ঠিক করা আছে, ওর বাবার বন্ধুর মেয়ে। মনির এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? না, এটা হতে পারে না। কেন হতে পারে না? মেয়েটাকে আকাশের পছন্দও হয়েছে। কি বাজে কথা বলছিস? হ্যাঁ, কালকে নাকি মেয়েটাকে ফাইনাল করেছে। আকাশ বলেছে মেয়েটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। ও ভালো। মনিরা চোখেও পানি, সে এটা লুকাতে যাচ্ছে। এখানে একটু সময় থাকলে সেও এটা ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে যাই। আরে মেয়েটার পিকটা তো দেখে যা। ফৌজি মনিরার হাত ধরে বলে। মনিরা কিছু বলছে না, ফৌজিয়ার দিকেও তাকাচ্ছে না। ফৌজিয়া নিজের ফোন থেকে মনিরার একটা পিক বের করলো আর বলল, এই দেখ, বল মেয়েটা কেমন কেমন লাগবে ওদের। মনিরা ফটো না দেখেই বলে, অনেক সুন্দর, ভালোই মানাবে। আরে আগে তো দেখ। তখন মনিরা ফৌজিরার দিকে তাকায়। মনিরার চোখ দুটি লাল হয়ে গেছে, সাথে ফেসটাও। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনিরা যখন ফটোটার দিকে তাকায় সাথে সাথে সে শট খায়। মনিরা একবার মামি আর একবার ফৌজিয়ার দিকে তাকায়, দেখে তারা দুজনেই হাসছে। ভালোবাসিস আমার ভাইটাকে? অনেক, নিজের থেকেও বেশি। বলেই ফৌজিয়াকে জড়িয়ে ধরল। তুইও পারিসও বটে, মেয়েটাকে শুধু শুধু কাঁদালি। আকাশের পা তার কাছে আজ অনেক ভারী মনে হচ্ছে, যেন তার পথ এগোচ্ছে না। সামনে যেতেই সে দেখে একটা কেবিনে রায়হান খান জাহানারা বেগমের হাত ধরে বসে আছে। মুখে অক্সিজেন মাস্ক পরানো। তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 10%। ওনাকে এমনভাবে দেখে যেন আমার অনেক কষ্ট হচ্ছে। হবেই তো, একসময় আম্মু যে ডাকতাম তাকে। রায়হান খান বেরিয়ে এলো রুম থেকে, আমার সামনে এসে দাঁড়ালো। যদি কোনোদিন আমাকে বাবা মনে করে থাকিস তাহলে একবার তোর মায়ের সাথে কথা বলে নে। জানি না এরপরে কি হবে। আমার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। চোখে পানি নিয়ে রায়হান খান বলল। আকাশ কবির খানের দিকে একবার তাকালো, সে যেতে বলল। দরজা খুলে আকাশ কেবিনে প্রবেশ করলো। অনেক শুকিয়ে গেছেন তিনি। বিয়ের দিনই আকাশ খেয়াল করেছিল কেবিনে শুধু আকাশ আর জাহানারা বেগম। জাহানারা বেগম হাতের ইশারায় আকাশকে কাছে ডাকলো। আকাশ তার পাশের চেয়ারে গিয়ে বসলো, মুখের মাস্ক খুলে বলল, ওই কেমন আছোস? আমি কিন্তু অনেক ভালো আছি। তার চোখের পানি দু পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। জানিস, তুই থাকতে তোর মর্ম বুঝিনি। ভেবেছিলাম তোকে তাড়াতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো। তুই যেদিন চলে গিয়েছিস না, ওই দিন অনেক খুশি হয়েছিলাম রে। কিন্তু একদিক থেকে মন খারাপ ছিল, কারণ এবার আমি কার উপর অত্যাচার করব, কার সাথে রাগারাগি করে আমার সময় কাটবে। তুই কি ওই সময় খেয়াল করেছিস আমি সব সময় তোর পিছনে পিছনে লেগে থাকতাম, কথা শোনাতাম? হ্যাঁ, আমি তোকে ভালো মুখ দিতাম না, এটা আমার দোষ ছিল, আমি মানছি। কিন্তু তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কি ছিলি। তুই চলে যাওয়ার পরে তোর কথা অনেক করে মনে পড়তে থাকে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল ওই সময়। সব সময় তোর কথা ভেবে চোখের পানি ফেলতাম। তোর আব্বুকে শুধু বলতাম তোকে এনে দিতে, কিন্তু তুই তো, তোর কথা ভেবে আমি কোনো বাচ্চা নেইনি, কারণ তখন তুই আমার সন্তান হয়ে গিয়েছিস। তখন তুই প্রথম যে আমাকে আম্মু বলতি, সেদিন তোকে বিয়েতে দেখেছি। ওই দিন আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির কি বিধান, ওই সময় আমার মাথা ব্যথা শুরু করে। আমাকে একটা রুমে নিয়ে যায়, ডাক্তার বলেছিল বেশি চিন্তা না করতে, না হলে নাকি আমার সমস্যা হবে।
কিন্তু আমি যা করেছি এটা সব সময় আমার মাথায় থাকে। কি করে ভুলি বল? আমি যে অপরাধ করেছি এটা তার কাছে অনেক নগণ্য। আকাশ মাথা নিচু করে বসে আছে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি না, কারণ আমি জানি আমি যা করেছি এটা ক্ষমার অযোগ্য। আরে আমি তো পুরো মহিলা জাতির কলঙ্ক। তবে একটা অনুরোধ, আমি চলে গেলে তোর বাবাকে একা হয়ে যাবে রে, পারলে একটু দেখে রাখিস। আকাশ আর থাকতে পারল না। কেবিন থেকে সে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। আকাশ কারোর সাথে কথা না বলে হসপিটাল থেকে ফিরিয়ে গেল। আকাশ গাড়ি চালাচ্ছে পাগলের মতো, কোনো দিকে খেয়াল নেই তার। একটু আগে বলা কথাগুলো তার মাথায় ঘুরছে। হঠাৎ একটা ট্রাক এসে আকাশের গাড়ি বাড়ি দেয়। আকাশ মিটমিট করে চোখ খুলছে। মাথার পেছনের দিকটা প্রচুর ব্যথা করছে। সে চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে সে এখন কোথায়, কিন্তু চারিদিকে খুটখুটে অন্ধকার। আকাশ তার হাত পা নাড়াতে পারছে না, কিছু বলতেও পারছে না। হয়তো তার মুখে কেউ চেপ মেরে দিয়েছে। মনে হচ্ছে কিছু একটার সাথে তার হাত পা বাঁধা। সে মনে করার চেষ্টা করছে কি হয়েছিল তার সাথে। আমি তো গাড়িতে ছিলাম। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা ট্রাক তার গাড়িতে ধাক্কা দেয়। ফলে আকাশের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। পরে অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করে আর সেটা দাঁড় করায়। গাড়ি থেকে বের হতেই কেউ আকাশের মাথায় পেছনে কিছু একটা দিয়ে বাড়ি দেয়। পরে আকাশ কিছু মনে করে নেই। আকাশ মাথায় ব্যথা অনুভব করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো আর টুক করে লাইট জ্বলে উঠল। এবার আকাশের সব কিছু দেখতে পেল। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সাথে সামনে থাকা ব্যক্তিটিকেও। জয় আকাশের সামনে একটা চেয়ার টেনে বসলো। দেখ ব্রো, আমি তোকে চিনি না, ইভেন কোনোদিনও দেখিও নি। তোর সাথে কোনো শত্রুতাও নেই আমার, কিন্তু আমার বাবার আর তোর বাবার সাথে আছে। সো তোর বাবাকে মারতে হবে, কবির চৌধুরীকে মরতে হবে। আকাশের এটা শুনে রাগে পুরো শরীর রিরি করতে লাগলো। ওকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যে ঘাড় টানলে মাথা আসে, তেমনি তোকে ধরলে কবিরও আসবে। আকাশ তো শুধু মনে মনে বলছে, একটু শুধু সারা পাই, তারপর দেখাচ্ছি মজা। প্লেন থেকে নামছে একটা লোক, মধ্যবয়সী হবে, চুলগুলো হালকা পাকা, মুখের ভেতরে জল্লাদের মতো গোঁফ, হাতে একটা সোনার পিস্তল। যা যা পড়েছে সবকিছু কালো, তবে হাইটে একটু ছোট। ওয়েলকাম ওয়েলকাম বস। চলো। ব্ল্যাক মাফিয়া, নাম আশিক, তবে এর আরও একটা পরিচয় আছে। সবাই মিলে গাড়িতে উঠল। সারিভাবে 5টা গাড়ি চলছে। মাঝখানের গাড়িতে জাবির আর আশিক। কিছু সময় পরে তারা একটা গোডাউনের কাছে চলে এলো। জয়ের লোকেরা আকাশের চেয়ার উঁচু করে একটা স্থানে নিয়ে আসলো। জয় ফোন নিয়ে আকাশের সামনে গিয়ে বলল, ব্রো স্মাইল বলে একটা পিক তুলল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ও তুই স্মাইল করবিটাও কি করে, তোর মুখটাই তো বন্ধ। বলে হেসে উঠল। সাথে জয়ের লোকেরা হো হো করে হেসে উঠল। এদিকে আকাশের কিডন্যাপের খবর কবির খালের কাছে পৌঁছে গেছে। যখন তার কাছে জাবির ফোন করেছিল, দুর্ভাগ্যবশত রায়হান চৌধুরী সেটা রিসিভ করে আর জাবির তাকে কবির ভেবে সব পড়ে। ওটা শুনে রায়হান খানের হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সেখানেই বসে পড়ে। সবাই এটা দেখে তার কাছে চলে যায়। কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আকাশকে কিডন্যাপ করা হয়েছে, ওকে নাকি অমুক গোডাউনে বেঁধে রাখা হয়েছে। চোখের পানি যেন বাধা মানছে না রায়হান খানের। কবির চৌধুরী তার পাশে বসে পড়ল। চিন্তা করবেন না, আপনার ছেলের কিছুই হবে না। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে হচ্ছে এমন এক সিংহ যে যত সময় যাবে তত হিংস্র হয়ে উঠবে। রায়হান চৌধুরী কবিরের দিকে তাকায়। কবির মুচকি হেসে বলে, চিন্তা করেন না, আমি যাচ্ছি আকাশকে বাঁচাতে, আপনি এদিকটা দেখেন। জয় আকাশের সাথে অনেক অপমানজনক খেলা করতেই থাকে, যাতে আকাশের পিন্দি পর্যন্ত চলে যাচ্ছে। এমন সময় জাবির সহ ব্ল্যাক মাফিয়া আশিক সেখানে আসলো।
আকাশ আশিককে দেখে অবাক, কারণ ইনি তো আকাশের সৎ মামা, যাকে আকাশের সৎ মা সবসময় টাকা দিত। আশিকের কেন জানি আকাশের চেহারাটা চেনা চেনা লাগছে। আকাশ ওমম করছে, যেটা দেখে আশিক বলে মুখ খুলে দিতে। আকাশ আশিকের দিকে তাকিয়ে একটু হাসে আর বলে, কি মামাজি ওরফে ব্ল্যাক মাফিয়া, কেমন আছেন? তাহলে তুই এখনো বেঁচে আছিস? আকাশ হাসলো। আকাশ জাবেরের দিকে তাকায়। কি দারোগা সাহেব, মাথার দাগটা তো দেখছি এখনো আছে। জাবের সাথে সাথে তার মাথায় দাগের উপর হাত দেয়। হঠাৎ জয় ঠুস করে একটা ঘুষি মেরে দেয় আকাশের মুখে। আমার বাবাকে মেরেছিলি, তার মানে তুই সেই যার জন্য সে চাকরি হারিয়েছে। বলে আরো একটা ঘুষি পারল। আকাশের মুখে হাসি, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আরে আস্তে আস্তে, আমার ভাগিনা হয়, তাই একটু কম কষ্ট দিয়ে মেরো। আর আমার ডিল কোথায় মিস্টার জাবির? ওকে ছেড়ে দাও, আমি এসেছি। বাহ, নাম নিতে না নিতেই বান্দা হাজির। আশিক অন্যদিকে ফিরে আছে। কবির তার চেহারা দেখতে পানি এখনো। আশিক পকেট থেকে একটা পেপার বের করে জাবেরকে ধরিয়ে দিল। ছাড়বো, তবে আগে এখানে একটা স্বাক্ষর করতে হবে। কবির কিছু না পড়ে সকেরে দিল। তখন আশিক কবির চৌধুরীর দিকে ফিরে, আর কবির সেটা থেকে রাগে চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। কেন এই সে যে কবির চৌধুরীর পরিবারকে মেরেছিল। কবির চৌধুরী আশির দিকে ছুটে যেতে লাগলে আশিক কবির চৌধুরীর বুকে একটা লাথি মারে। সে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আকাশ এই বলে চিৎকার করে ওঠে। এটা দেখে জয় আকাশকে মারতে থাকে। ওদিকে আশিক কবির খানকে মারছে। লজ্জা করে না? লজ্জা করে না এতগুলো মানুষ হয়েও আমাকে এভাবে বেঁধে মারতে? ভয় পাস নাকি যে আমি একাই তোদের সবাইকে মেরে দেবো? আকাশের মুখের অনেক অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। না, তুই ওর কথা শুনবি না, এটা ওর কোনো চাল। জয় ইশারা করলো আকাশকে খুলে দিতে। জয় কবির চৌধুরীর সামনে গেল। তার হাতে একটা ছুরি। এখান থেকে হসপিটাল 10 মিনিটের পথ। কুচ করে কবির চৌধুরীর হাত ধরে হাতে শিরা কেটে দিল। পারলে তোর বাবাকে বাঁচিয়ে দেখা, 15 মিনিটেই শেষ। আকাশ যেন স্থির হয়ে গেছে। কবির চৌধুরীকে তেমন নড়াচড়া করছে না, তবে সাজ এখনো আছে। দুজন ছেলে আকাশকে মারতে আসছে, হাতে ধারালো অস্ত্র। আকাশ একটার বুকে লাথি মারল, অন্যটার গলায়। দুটোই শেষ জায়গায়। জয় এটা দেখে অবাক। হঠাৎ করে ঝড়ের বেগে আকাশ জয়ের সামনে চলে আসলো। আমার কাছে সময় আছে, কিন্তু তোর কাছে তো একটুও সময় নেই। আকাশ তার হাঁকতে থাকা ছুরিটা দিকে তাকিয়ে বলল। ছুরি থেকে টপটপ করে রক্ত পড়ছে। জয় তার বাবা দিকে তাকিয়ে দেখলো সে ঢলে পড়েছে। জয় ছুটে গেল জাবেরের কাছে। সে দেখে তার বাবার গলায় আকাশ ছুরি চালিয়ে দিয়েছে। সামনে তাকাতেই দেখে আশিকে পড়ে আছে। মাটিতে তার শরীর থেকে রক্তের বন্যা পড়ে যাচ্ছে। আকাশ ওই দুটো ছেলেকে মারার পরে ওদের অস্ত্র নিয়ে ছুটে আশিক আর জাবেরের গলা চালিয়ে দেয়। সাথে আরও অনেকজনকে মেরেছে। জয় তার বাবাকে ধরে চিৎকার করে ওঠে আর আকাশের দিকে ছুটে আসে। আকাশকে খুশি মারতে যাবে, তখন আকাশ ছুরি গিয়ে জয়কে জড়িয়ে ধরে। জয়ের চোখ বড় বড় হয়ে গেছে। আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি কিন্তু ভূত ভয় পাই, তাই আমার পিছে যেন পড়িস না। বলি আকাশ জয়কে ছেড়ে দিল। জয় দেখল তার বুকে ছুরি ঢোকানো। আকাশ তাড়াতাড়ি করে তার বড় আপুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। 3 মাস পর। আকাশ, ও আকাশ, ওঠ। আজকে তোর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওহ, যাও তো আম্মু, আমি আজ বিয়ে করব না। ওই কি বললি? কি বললো? না 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 না। তখন আমি বুঝলাম কি বলে ফেলছি। ইস, জাহানারা বেগম আমার আম্মু, তার অপারেশন সাকসেসফুল হয়, আর এখন আমরা একসাথেই থাকি। ও হ্যাঁ, আজ আমার বিয়ে মনিরের সাথে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে কেউ জানে না আমি কে। আর ওই দিনের পর থেকে দেশের প্রায় সবাই একে নামকে বাঘের মতো ভয় পায়।